হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিয়াস গল্প, যা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভের সঙ্গে অন্তর্ভুক্ত। তো ইলিয়াস এই গল্পটা আজকে আলোচনা হবে উৎস, বিষয় সংক্ষেপ এবং প্রতিটি লাইন ধরে বোঝানো। আমি আশা করব যে এই ভিডিওটি দেখার পর তোমাদের ইলিয়াস গল্পের সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। তো ইলিয়াস গল্পটি চালু করা হোক। তো প্রথমে হচ্ছে ইলিয়াস গল্পের উৎস কী। ইলিয়াস গল্পটির উৎস কোথা দিয়েছিল? লিও তিলস্তয়ের লেখা সিলেক্টেড স্টোরিজ গ্রন্থের স্টোরিজ ফর ইয়ং রিডার্স নামক অধ্যায় থেকে ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে। তারপর এই কোশ্চেনটা থাকতে পারে, ইলিয়াস গল্পের বাংলা তর্জমা কে করেন? ইলিয়াস গল্পের বাংলা তর্জমা করেন মনীন্দ্র দত্ত। তারপর ইলিয়াসের পরে রয়েছে, এই ইলিয়াস গল্পের উৎসর পরে রয়েছে যে তার লেখক কে। লেখক হচ্ছে লিও তিলস্তয়। তিনি কে? তিনি ছিলেন উপন্যাসিক, গল্পকার ও নাট্যকার ও প্রবন্ধিক। তো তার জীবনী সম্বন্ধে আমাদের পড়ে নেই যে লিও তিলস্তয় কাউন্ট লেন নিকোলায়েভিচ লিও তিলস্তয়, জন্ম 1828 সালের 26শে আগস্ট রাশিয়ার ইয়াসিনা পোলিয়ান। নিতান্ত শৈশব মা বাবাকে হারিয়ে এক নিকটাত্মীয়ের কাছে তিনি লালিত হন। অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি শেখেন ফরাসি ও জার্মানি ভাষা। 1862 সালে থেকে তার সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত। লিও তিলস্তয়ের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য কসাক্স, ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিয়া, কনফেশনস, রেজারেকশন প্রভৃতি। 1810 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। তারপর আমরা চাই যে এই গল্পের বিষয় সংক্ষেপ। ইলিয়াস গল্পের সারাংশ বা সার সংক্ষেপ। আলোচ্য গল্পে ইলিয়াসের প্রধান চরিত্র ইলিয়াস একজন পশুপালক। প্রথম জীবনে সে ধনী না হলেও 35 বছর ধরে পরিশ্রম করে প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে। ইলিয়াসের প্রতিপত্তি দেখে প্রতিবেশীরা ঈর্ষা করত, কিন্তু ইলিয়াস ছিল অতিথি বৎসল মানুষ। অতিথিদের পরম যত্ন করত সে। তাই দূর দূরান্তে ইলিয়াসের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। এহেন ইলিয়াসের জীবনে বিপর্যয় ডেকে আনে পারিবারিক কলহ, মরক, দুর্ভিক্ষ। ইলিয়াস সর্বশান্ত হয়ে স্ত্রীকে নিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়ি। সেখানে তারা সারাদিন প্রভুর সেবা করত ও দিনের শেষে ঈশ্বরের সাধনা করত। ইলিয়াসের গল্পের শেষে জানায়, আর্থিকভাবে সর্বশান্ত হলেও তারা এখন সবচেয়ে বেশি সুখে আছে, কারণ এখন তারা কিছু হারানোর ভয় নেই। ঈশ্বরের সাধনা করার জন্য রয়েছে অগাধ সময়। ইলিয়াসের উপলব্ধি করে ধনী অবস্থায় তারা যে সুখের সন্ধান পায়নি, ঈশ্বরের কৃপায় তা পেয়েছেন দরিদ্র অবস্থায়। সুতরাং আলোচ্য গল্পে ইলিয়াসের জীবন কাহিনীর মধ্যে দিয়ে লেখক যেন বার্তা দিতে চান, সুখের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই, সুখ সম্পূর্ণ মানবিক বিষয়। তারপর আমরা চলে যাই মূল গল্পে। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশ কথার অর্থ হচ্ছে রাশিয়ার পশ্চিম প্রান্ত এবং বাস্কির কথা হচ্ছে পশুপালক। উফা প্রদেশ অর্থাৎ রাশিয়ার পশ্চিম প্রান্তে ইলিয়াস নামে একজন পশুপালক বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেলেন, তখন সে না ধনী না দরিদ্র। অর্থাৎ ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবা মারা গেলেন, তখন সে ছিল মধ্যবিত্ত, তার নয় ধনী নয় দরিদ্র। 7টা ঘটকি কথার অর্থ হচ্ছে স্ত্রী ঘোড়া। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি। পরীক্ষায় আসতে পারে এই তার যা কিছু বিষয় সম্পত্তি। এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে এবং তার বিষয় সম্পত্তির পরিচয় দাও। তখন লিখতে হবে যে তার বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে এবং তার বিষয় সম্পত্তি হলো 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া।
কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। অর্থাৎ ইলিয়াসের সুব্যবস্থায়, অর্থাৎ তার ইলিয়াসের ডিসিপ্লিনের জন্য কিছু কিছু করে তার সম্পত্তি বাড়তে লাগলো। সে তার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে আর সকলের পরে ঘুমোতে যায়, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরেই তাদের অবস্থার উন্নতি হতে লাগলো। অর্থাৎ তাদের ডিসিপ্লিন ছিল যে সকলের আগে ঘুম থেকে উঠবে এবং রাতে সকলের পরে ঘুমোতে যাবে, সারাদিন কাজ করে, ফলে তাদের স্বাভাবিকভাবেই সম্পত্তি বৃদ্ধি হতে লাগলো, উন্নতি হতে লাগলো তাদের। তারপর এইভাবে ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। এভাবে কত বছর? ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তখন তার ২০০ ভেড়া, ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। অর্থাৎ তারপর তাদের পরবর্তীতে সম্পত্তি কত হয়ে যায়, তখন এটা লিখতে হবে যে ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। ভাড়াটে মজুরেরা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানি কথার অর্থ হচ্ছে স্ত্রী মজুর। মজুরানিরা দুধ দই কুমিশ হলো স্ত্রী ঘোড়ার দুধ দিয়ে তৈরি এক প্রকার খাদ্য। মাখন আর পনির তৈরি করে ইত্যাদি এই মজুরানিরা তৈরি করে। কুমির হচ্ছে দুধ দই এবং কুমিশ আর মাখন পনির তৈরি করে। আর মজুরেরা কী করে? গরু মোষদের দেখাশোনা করে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবলাও কথার অর্থ হচ্ছে নাম ডাক। অর্থাৎ ইলিয়াসের তখন খুব নাম ডাক। আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে। ঈর্ষা করে বিদ্রূপভাবে বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারও দরকার নেই। তারপর এখানটায় যে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচিতি হতে লাগলো। অর্থাৎ তার যেহেতু সম্পত্তি বৃদ্ধি হতে লাগলো, বিভিন্ন ভালো ভালো লোকের সঙ্গে তার দেখাশোনা হতে লাগলো, ফলে তাদের পরিচিতি ঘটলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। দূর দূরান্ত থেকে তার ভদ্র অতিথিরা দেখা করতে আসে তাদের ইলিয়াসের বাড়িতে। সকলেরই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে, সকলকে স্বাগত জানায়। এবং ভোজ্য কথা হচ্ছে খাদ্যদ্রব্য, বিভিন্ন খাদ্যদ্রব্য, আর পানীয় কথাটা হচ্ছে পানজাত দ্রব্য, ঠিক আছে, পানীয় দ্রব্য দিয়ে সেবা করে। সে যখনই আসুক না কেন, কুমিশ, চা, শরবত আর মাংস সব সময় হাজির। কুমিশ কথা অর্থ হচ্ছে ঘটকির দুধ থেকে উৎপন্ন সুস্বাদু পানীয়। কুমিশ, চা, শরবত, মাংস সবসময় হাজির থাকে। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়। সংখ্যায় বেশি হলে ঘটকেও মারা হয়। অর্থাৎ সংখ্যায় যদি বেশি হয় তাহলে ঘটকেও মারা হয়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে। ইলিয়াসের যদি পরীক্ষা আসে যে ইলিয়াসের পরিবারের পরিচয় দাও, তাহলে লিখতে হবে যে ইলিয়াসের স্ত্রী এবং ইলিয়াসের 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। তার বাবা ইলিয়াসের বিয়ের 1 বছর পরেই মারা যায়। এই ছিল তার পরিবার। সকলেরই বিয়ে হয়ে গেছে। এই সকলের বলতে তার ছেলেমেয়েরা। ইলিয়াসের যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। যখন ইলিয়াস গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে কাজ করতো ও গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে পড়ে। আয়েসি আরামপ্রিয়, আয়েসি হয়ে পড়ে। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল এবং ছোটটি এমন একটি ঝগড়াটে বউ নিয়ে বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। এটা ছিল যে পারিবারিক বিপর্যয়। ইলিয়াসের পারিবারিক বিপর্যয় ঘটে এভাবে। তারপর প্যারায় রয়েছে যে ইলিয়াসের আর্থিক বিপর্যয় কীভাবে ঘটে। তো আর্থিক বিপর্যয় এখানটায় রয়েছে। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তি টান পড়ল। ইলিয়াস তাকে বাড়ি দিল এবং গরু ঘোড়াও দিল, তাই ইলিয়াসের সম্পত্তি স্বাভাবিকভাবে টান পড়ল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মোড়ক লেগে অনেকগুলি মরে গেল। মোড়ক হচ্ছে মহামারী। ইলিয়াসের ভেড়া পালে মহামারী লাগলো, ফলে অনেক ভেড়া মারা গেল।
তারপরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষাও যেখানে পাওয়া যায় না, দুর্ভিক্ষ লাগলো। খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিচ কারা? কিরবিচ হলো রাশিয়ার একটি উপজাতি, দস্যু উপজাতি। রাশিয়ার একটি দস্যু উপজাতি হচ্ছে কিরবিচ। কিরবিচরা তার সবচাইতে ভালো ভেড়াগুলি চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরও জোরও কমতে লাগলো, অর্থাৎ ততই অবস্থাও ধীরে ধীরে পড়তে লাগলো এবং তার শরীরের জোর, অর্থাৎ বয়সজনিত কারণে তার শরীর জোরও ধীরে ধীরে কমতে লাগলো। এমনই করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয় তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও তাঁবু এবং সর্বশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশা একেবারে চরমে নেমে গেল। অর্থাৎ তারপর সে বাধ্য হয়ে সব কিছু বিক্রি করে দিল এবং দুর্দশা একেবারে চরমে নেমে এলো। একদম দুর্দশাকে চরমে শীর্ষে নেমে এলো, দুর্দশা একদম শীর্ষে নেমে এলো। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। সর্বহারা হচ্ছে নিঃস্ব, আসল অবস্থা সে বুঝবার আগেই সে নিঃস্ব হয়ে পড়লো। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো, অর্থাৎ ভাড়াটে মজুরদের মতো। আর সম্বলের মধ্যে রইল কিছু কাঁধে একটা বোচকা। পরীক্ষায় আসতে পারে যে এই বোচকাতে কী কী ছিল। তাতে ছিল একটা লোমের তৈরি কোট এবং টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি, অর্থাৎ এখান থেকে ইলিয়াসের স্ত্রীর নাম জানা গেল যে ইলিয়াসের স্ত্রীর নাম হলো শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূর চলে গেছে, বিদেশে চলে গেছে এবং মেয়েটিও মারা গেছে, অর্থাৎ তার মেয়েটিও মারা গেল। আর আমরা প্রথমেই জানতে পারলাম যে তার বড় ছেলে এক মারামারিতে পড়ে মারা গেল, অর্থাৎ তার ছেলেমেয়েরা তাদের কাছে নেই। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ ছিল না। তারপর মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। মোহাম্মদ শাহ একজন প্রতিবেশী, তার করুণা জন্মালো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, অর্থাৎ সেও মধ্যবিত্ত, তবে থাকতো সুখে। আর লোকও ভালো, সুখ এবং সেই লোকটাও ভালো ছিল। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো। ইলিয়াস বলল ইলিয়াসকে, না কি এসে কি বলে মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলল যে তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। বুড়ি অর্থাৎ কে? শামসেমাগিকে বলা হয়েছে। বুড়ি অর্থে শামসেমাগি। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরুর ঘোড়াগুলিকে খাওয়াবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াসের কাজ কি করতো? ইলিয়াস কাজ করতো কি? গ্রীষ্মে তরমুজের খেতে কাজ করতো আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়ানোর কাজ করতো। আর শামসেমাগিও ঘটিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। অর্থাৎ মোহাম্মদ শাহর চরিত্রটি এখান থেকে পাওয়া যায় যে তিনি ছিলেন ভদ্র এবং মনের দিক থেকেও ভালো, আর সততা ছিল তার কাছে। তারপর আসে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস প্রতিবেশীকে তার এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিল। সে তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। যতদূর সামর্থ্য ছিল কাজ করতো, তারপর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহর লাভ হলো, কারণ নিজেরা একদিন মুনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। মুনিব কথার অর্থ হচ্ছে মালিক। অর্থাৎ তারা এক সময় তো মালিক ছিল, তাই তারা নিজেদের কাজকর্ম তারা জানতো যে কোনটা কীভাবে কাজ করতে লাগবে। তার ফলে মোহাম্মদ শাহর অত
মানে কষ্ট হলো না। তাছাড়া তারা অলস নয়, অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তবুও এই সম্পন্ন মানুষ দুটির দুর্দশা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তারা সাধ্যমতো কাজকর্ম করতো, ফলে হচ্ছে তা মোহাম্মদ শাহরও একদিক থেকে লাভ হলো, যেহেতু তারা এক সময় মালিক ছিল, তারা সব কিছু জানতো, কাজকর্মগুলি তাকে বুঝিয়ে দিতে যে কষ্ট করতে বুঝিয়ে দেওয়ার মতো কষ্ট করতে হতো না। তবু এই সম্প্রতি মানুষ দুটির দুর্বস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তার এই দুর্বস্থা দেখে মোহাম্মদ শাহরও মানে দুঃখ জন্মাতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। অনেক দূর থেকে এসে মোহাম্মদ শাহর এক অতিথি এসে তাদের বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিল মোল্লা। মোল্লা কথার অর্থ কি? মুসলমান পণ্ডিত, পুরোহিত। হুম মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মোহাম্মদ শাহ ইলিয়াসকে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত। তারপর অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে অতিথিরা আসলো। সেখানের মধ্যে একজন ছিল মোল্লা, যিনি মোল্লা বলতে বোঝানো হয় যে মুসলমান পণ্ডিত, পুরোহিত, তিনি একজন ছিল। আর আর তারা হচ্ছে একটি মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটি ভেড়া মারতে বললো। ইলিয়াস মেরে তাদের মানে রান্না করে দিয়ে দিল। তারা খেলো, তারপর কুমিশে হাত দিল। হ্যাঁ, তারপর কুমিশে হাত দিল। মেঝে কম্বলের উপর পাতা কুশনে, কুশন বলতে কি? পিঠ পিঠ দিয়ে যাতে আরাম, পিঠে দিয়ে আরামদায়ক মানে চেয়ার বিশেষ কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিষ পান করতে করতে গল্প করছিল। তারা মানে এই কুশনে বসে গৃহস্বামীর সঙ্গে কুমিষ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ ছেড়ে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিতে বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? এর ফলে মানে ইলিয়াস অতিথিদের বলল, এই ইলিয়াসের নামে যে এই বুড়ো লোকটাকে আপনারা চিনতে পেরেছেন কি? তারপর দরজার পাশ দিয়ে যে বুড়ো লোকটা মানুষ দিয়ে চলে গেল, তাকে আমরা চিনতে পারছেন কি? তারপর যে একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? একজন জিজ্ঞেস করলো। তারপর মোহাম্মদ শাহ জবাব দিবে। এবার বিশেষত্ব এই যে এক সময় সে তল্লাটের মানে এই এলাকার সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথিরা বলল, নিশ্চয়ই। না শুনবার জো কি? না শুনবার জো মানে না শুনবার, এখানে জো মানে হচ্ছে কারণ, না শুনবার জো কি মানে না শোনার কারণ কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। লোকটিকে সেই অতিথিরা চোখে দেখিনি, কিন্তু তার সুনাম বহুদূর ছড়িয়েছে। অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে। আর আর তার স্ত্রী আমার ঘটুকিদের দুধ দই। অতিথিরা বিস্ময়ে জীব দিয়ে চুক চুক শব্দ করল। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। এইটা কিন্তু পরীক্ষায় দেয়, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। এই বিশ্লেষণ করো, তখন লিখতে হবে। তারপর রয়েছে, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথিরা বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে একটু জিজ্ঞাসা করতে আমি চাই। জীবন সম্পর্কে একটু মানে অতিথিদের যে প্রশ্ন জাগলো তার এই জীবন সম্পর্কে, তাকে কি এই মানে জীবন ভালো লাগে কি লাগে না, এ সম্বন্ধে অতিথিরা ইলিয়াসের সঙ্গে কথা বলার জন্য মোহাম্মদ শাহর কাছে আবদার করলো। তারপর গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। গৃহস্বামী বলতে এখানে মোহাম্মদ শাহ, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে দিয়ে ডাকলো, বাবাই। বাবাই বলতে এখানে বলা হয়েছে মোহাম্মদ শাহকে।
একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। বুড়ি বলতে এখানে বোঝানো হয়েছে মোহাম্মদ শাহের স্ত্রী শামসে মাগিকে। ইলিয়াস আর তার স্ত্রী এলু। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো। তারপর দরজায় পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দা আড়ালে গিয়ে কর কর্ত্রীর পাশে বসলো। কর্ত্রী মানে হচ্ছে এই মোহাম্মদ শাহের স্ত্রী, কর্ত্রীর পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীদের মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, তোমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? একজন মানে ওই অতিথিদের মধ্যে একজন যে ইলিয়াসকে বলল, তোমার কি খুব কষ্ট হচ্ছে করে এই জীবনযাপন করে? তারপর ইলিয়াস কি জবাব দেয়? ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনে মনে ও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার সুখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। এবার জিজ্ঞেস করলো অতিথিরা, শামসে ম্যাগিকে জিজ্ঞেস করলো, তোমার ওই আগের আর পরের মানে আগের আর পরের জীবনের সম্পর্কে মানে সুখ দুঃখের কথাটা। এবার ইলিয়াসের স্ত্রী যার জবাব। পর্দার আড়াল থেকে শামসে ম্যাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এই হলো আমার মনের কথা। এখান থেকেই উত্তর আছে। এই যে এই হলো আমার মনের কথা থেকে 50 বছর এই থেকে স্টার্ট উত্তরটা। এটা এটা খুবই ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। অর্থাৎ তারা 50 বছর ধরে একত্র বাস করেছে, সুখ খুঁজেছে কিন্তু সুখ পায়নি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, আর এখানে মোহাম্মদ সাহেব বাড়িতে তাদের দ্বিতীয় বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অর্থাৎ তারা এই জীবনেই তারা সুখ পেয়েছে, এই ভাড়াটে জীবনেই। এর ফলে স্বাভাবিকভাবেই তো সবাই অবাক হবে। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসলো। স্বামীও হাসলো। বুড়ি আবার বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান পেয়েছি যে আর আর কিছুই চাই না। অর্ধ শতাব্দী অর্থাৎ হচ্ছে 50 বছর ধরে আমরা সুখ করছি, কিন্তু তারা সুখ পায়নি। আজ তারা সুখের নাগাল পেয়েছে। হ্যাঁ, তারপর কি আছে? কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? তারা জিজ্ঞেস করবে স্বাভাবিকভাবে। তাদের আমরাও জিজ্ঞেস করতাম যে এখন কিসে সুখ হচ্ছে এই ভাড়াটে জীবনে। বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলারও সময় নেই, অন্তরের কথা ভাববারও সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবারও সময় নেই। দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোক নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুদের দিকে নজর দিতে হবে। তারা যেমন কম খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থ তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা আর গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলি নিয়ে সরে পড়ল।
রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই। মনে দুশ্চিন্তা ভিড়ি বুঝি ছানাগুলোকে চেপে মারে ফেললো। ফলে সারা রাত ঘুমোই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতে আরেকটা দুশ্চিন্তা সে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো। এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলতো এটা এভাবে করা হোক, আমি বলতাম অন্যরকমভাবে। ফলে ঝগড়া সেও তো পাপ। কাজে এই দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপে দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনই বুঝিনি। আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি। ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান মানে লাভ ছাড়া লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিষ পাই। শীতকালে গরম হাওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে, অর্থাৎ 50 বছর, এখানটায় বলবে হচ্ছে অর্ধ শতাব্দী, 50 বছর, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। সুখের সন্ধানটা এখানটায় এতদিনে পেয়েছেন, হ্যাঁ, এতদিনে পেয়েছেন। তারপর কী হয়েছে, অতিথিরা হেসে উঠলো। অতিথিরা এটাকে ঠাট্টার হিসেবে নিল। অতিথিরা হেসে উঠলো, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, আর সে আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, কি বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলছেন সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। অর্থাৎ ইলিয়াসের কথায় অতিথিরা হাসলো। এর ফলে ইলিয়াস তাদের বোঝালো, এটা আপনাদের মঙ্গলের জন্য বলছি। ফলে যে মোল্লা কথাটা বুঝলো, সে বলল, এই কথাগুলি পবিত্র গ্রন্থে লেখা আছে। এভাবেই গল্পটি শেষ হলো। এই গল্পের থেকে যেটা আমরা মানে যেই জীবনের সম্পর্কিত যে মানে উপদেশ পাই, তা হলো এই যে কোনো পরিস্থিতি থেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের উন্নতি সম্ভব। অর্থাৎ যেভাবে ইলিয়াস তার মানে বাবা মারা যাওয়ার পর সে তার সম্পত্তি গড়ে তুললেন, এভাবে আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতেই হার না মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি সম্ভব হতে পারে। অর্থ সম্পত্তির প্রতিপত্তি চিরস্থায়ী নয়। অর্থ সম্পত্তি এসব প্রভাব প্রতিপত্তি চিরস্থায়ী নয়, অর্থাৎ কখনো আছে এখনই নেই। অর্থাৎ ভাগ্য যেন চাকার মতো ঘোরে, এই লাইনটির পরিপ্রেক্ষিতে এটা বলা যায়। অর্থই সুখের মূল আধার নয়, অর্থই সুখ নয়। সুখ সম্পূর্ণ মানবিক বিষয়। সুখ একটা মানবিক বিষয়, মানবিক চিন্তাধারা, ফিলিংস, ইমোশনস। তো ঠিক আছে, আজকে ইলিয়াস গল্প এই পর্যন্তই। এরপরে বিভিন্ন গল্প আছে এই চ্যানেলে, তা আপনারা পেয়ে যাবেন।